নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন। আরেক দরজার পরে একটা হল গিয়ে পৌঁছলো, হলটা পেরোলে পরে একটা দরজাটা খুললেই দেখলাম যে একটা ড্রয়িং রুম বিশাল। সেখানে একটা রাজকীয় সোফায় রাজকীয় ভাবে বসে আছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঢোকা মাত্র দরজাটা ঠাকাস করে বন্ধ হয়ে গেল। তারপরে তা আমি নমস্কার করলাম, উনি সালাম করলেন। সালাম করার পরেতে উনি আমাকে বললেন যে আপনি তরুণ ঘোষ? আমি বললাম হ্যাঁ। আপনার আমি ছবি দেখেছি, কিন্তু সামনাসামনি তো আপনাকে মানে অতটা এই লাগে না। মানে আমি কি বললাম, আমি কি বয়স্ক লাগে নাকি কম বয়স লাগে? বললো কম বয়স লাগে। মানে আচ্ছা ঠিক আছে, আমার বোধহয় বুড়ো লাগে। বললো না না, আপনি যথেষ্ট ইয়ং। তারপরে তো দেখুন, আপনার দেশের একটা প্রধানমন্ত্রী, অত বড় মানুষ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা আমার মধ্যে শেকিনেস থাকবে, খুব স্বাভাবিক। আমার স্বাভাবিকতা ছিল না। উনি সেটা বুঝতে পেরেছেন। এত প্রখর বুদ্ধিমতী মহিলা আমি খুব কম দেখেছি। আর ওই রকম মানে হিউমার একটা মানুষের, ওইরকম হিউমার, মানুষকে সহজ করে নিতে পারা, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প করার এই। তো যাই হোক, উনি আমাকে পাশে বসতে বললেন। বসতে বলে তারপরে আমার পরিবারের সমস্ত খবর নিলেন, বাড়িতে কে কে আছে, আমি কোথায় থাকি, কি করতাম, কতদিন আমি সাংবাদিকতা করেছি, তো হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে পড়লাম, আমি এই সমস্ত কিছু ওনাকে বললাম। দিলাম, আস্তে আস্তে আমিও সহজ হয়েছি। তারপরে উনি চা, মানে ওইটা দিয়ে গেল, চা উনি খেলেন, আমাকেও চা দিলেন, আমিও চা খেলাম। তারপরে ঠিক 7টার সময় ডিনার এলো। আমি তো কথা বলতে পারছি না, মানে আমি তো ভেতরে ভেতরে আমার প্রশ্ন অনেক রয়েছে, আমি তো মানে প্রশ্ন করতে পারছি না। আমি জানি না উনি উত্তর দেবেন কিনা, তাও আমি জানি না। এবার খাবারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে মিষ্টি, মানে সন্দেশ 4 প্রকারের, দই, মিষ্টি, আইসক্রিম, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তো আমি তো অল্প খাই, উনিও দেখলাম খুব অল্প স্বল্পাহারী, উনি খুব অল্প খেলেন। খাওয়ার পর আমরা দুজনে সোফায় বসলাম। এবারেতে উনি আমায় বললেন যে আপনি কি জন্য এসছেন? বললাম দেখুন, আমার মনে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাকে এমবার্গো দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি করব না। সুতরাং আমি তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার আপনি যদি আমায় কিছু বলেন, তাহলে পরে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু পাল্টা প্রশ্ন করতে পারি। মানে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম, নিরামিষ প্রশ্ন কি চলবে? রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছিলাম। আমিষ প্রশ্ন করলাম না, নিরামিষ প্রশ্ন কি করা যাবে? তখন সঙ্গের যিনি কর্তা ছিলেন তিনি বললেন যে বুঝে করো, যা করবে তুমি দায়িত্ববান লোক, বুঝে করো। হ্যাঁ ঠিক আছে। তা আমার যে কাভারটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল আইভির কাভার ছিল। তার মধ্যে আবার দুজনে এসে চেক করে গিয়েছেন, সেন্ট্রাল আইভির কাভারটা চেক করে গিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাইছি এতটা নিরাপত্তার মধ্যে উনি রয়েছেন। কথাটা শুরু হলো, উনি বললেন বাংলাদেশের অবস্থা জানো? আমি গত দুদিনের আমি কিছু জানি না, আমি দিল্লি আসার পর থেকে বাংলাদেশের অবস্থা কিছু জানি না। উনি বললেন মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, এই তো সবে শুরু। মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে, এবার দেখবে মেট্রো রেলের সব যন্ত্রপাতি চুরি আর হতে শুরু করবে, কারণ একই জায়গায় দাঁড়িয়ে আছে তো, লোক চলছে না, এ চুরি হতে শুরু করবে। তারপর মেট্রো রেল লাইনগুলো খুলে নিয়ে যাবে, আমার সোনার বাংলাটা ধ্বংস করে দেবে এরা। তো আমি কথার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি তো ফিরবেন বলছেন, কবে ফিরবেন? তাহলে সোনার বাংলা তো আপনার ঠিক করতে হবে। উনি বললেন হ্যাঁ, আমি তো ফিরবো খুব শিগগিরই। তোমার মাধ্যমে আমি দর্শককে বলতে চাই, আমি খুব শিগগিরই ফিরবো, সেই প্রেক্ষিত তৈরি হচ্ছে। তারপর উনি নানান রকম কথা বললেন। এর মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা নিরামিষের পর্যায়েই পড়ে, যে এত লোক থাকতে আপনি ওয়াকারকে কেন বিশ্বাস করলেন এবং তাকে সেনাপ্রধান বানালেন কেন? যখন ওর ব্যাপারে যখন ভারত সরকার এত আপত্তি জানিয়েছিল, সেই সময় আপনি সেনাপ্রধান করলেন কেন? উনি বললেন একটা চাপ ছিল। কারণ প্রধানমন্ত্রীর উপরে কি চাপ থাকতে পারে যাতে আপনাকে বাধ্য হয়ে সেনাপ্রধান করতে হলো? বলো ওটা আপনি এখন বুঝবেন না, ওটা আপনাকে আমি পরে বলবো। পরে আর কবে দেখা হবে আমি জানি না, আদৌ দেখা হবে কিনা তাও আমি জানি না। উনি বলেছেন পরে বলবেন, তার মানে উনি কাটিয়ে দিচ্ছেন, আমি আর কোনো প্রশ্ন করলাম না। তারপরে তো আবার উনি যথারীতি নানান কথা বলতে, নানান বিদেশের লোকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন।
তা বললাম পুতিনের সঙ্গে যে আপনার দেখা হলো, মানুষটাকে কেমন লাগলো। আসলে আমি জানতে চাইছিলাম পুতিনের সঙ্গে দেখা হয় কি কথাবার্তা হয়েছে, যদি প্রসঙ্গটা তুলে। নন পলিটিক্যাল প্রশ্ন, মানুষটা কেমন, নন পলিটিক্যাল প্রশ্ন, নিরামিষ প্রশ্ন, মানুষটা কেমন। বলেন অত্যন্ত ভালো মানুষ এবং সাহায্যের হাত বাড়িয়ে রয়েছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়ার ব্যাপারে। ব্রিক্স গঠন হচ্ছে, ব্রিক্সে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে, কথা কিন্তু ওনার কাছ থেকে আমি বার করছি, আমি শুধু ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছি, নিরামিষ প্রশ্ন দিয়ে করছি। আমি তো উত্তর তো উনি দিচ্ছেন, আমার তো দায়িত্ব নয়, আমার দায়িত্ব আমি শুধু শুনে যাওয়া। তাই বললাম, বুঝলাম যে ভালো মতো ব্যাপারটা ভালো মতোই এগোচ্ছে, এটুকু বোঝার বুদ্ধি আমার আছে। এবার আবার ঢুকতে হবে আমেরিকায়। তা আমি তখন জিজ্ঞেস করলাম, যে ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার তো মানে এখন তো মতামতটা এখন তো পাল্টে গেছে, এখন তো আপনি আর আমেরিকাকে আর দোষারোপ করেন না, আমি দেখলাম কাগজে এবং আমি এটাকে ভিডিও করেছিলাম। হ্যাঁ, ওই ভিডিও আমি দেখেছি। এখন আমেরিকার ছিল না, আমি এটা বলেছি, কিন্তু সিআইএ ছিল। আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র এর পেছনে ছিল না, সিআইএ ছিল। না, কিন্তু আপনি তো একসময় বলেছেন যে আমেরিকা এর পেছনে ছিল। কূটনীতি এমন জিনিস না, কূটনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, কূটনীতি একটা চলমান বিষয়, প্রতিদিন কূটনীতি পাল্টাচ্ছে। আর কূটনীতি যদি না পাল্টায় তাহলে পরে অর্থনীতি পাল্টাবে না, বিদেশ নীতি পাল্টাবে না, সব একটার সঙ্গে একটা জড়িত। হ্যাঁ, সে আমি জানি, কিছুটা বুঝি। আপনাদের মতো আমরা পলিটিশিয়ান না হলেও আপনি এত বড় দেশ চালিয়ে আপনি যে জিনিস শিখেছেন, আমি তো আর ইউটিউব করে তো শিখতে পারবো না। আমি সাংবাদিকতার মাধ্যমে যতটুকু শিখেছি তাতে আমার এইটুকু মনে হয়েছে যে সব কটার সঙ্গে জড়িত। তারপরে আমি বললাম যে আপনি কবে দেশে ফেরার করছেন, আশা করছেন। তখন উনি বললেন আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আমি আর একটা কথা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এটাও নিরামিষ, যে একটা কথা আমার কানে আসছে যে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা নাকি এখানে খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন এবং তাদেরকে নাকি ভারতবর্ষে ধরে ধরে জেলে পাঠিয়ে দিচ্ছে অথবা কুকুরের মতো নাকি গুলি করে মারছে। এটা কতটা সত্য, আপনি তো এখানে আছেন। হলো সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো একটা অংশ, বিরোধীদের একটা অংশ এগুলো রটানোর চেষ্টা করছে। আমার দেশের মানুষের যখন, আওয়ামী লীগের মানুষের যখন মনোবল ভেঙে তুঙ্গে উঠছে, সেই সময় সেই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তখন এই জিনিসগুলো হচ্ছে। তখন আমি জানি না যে হাদির এই ঘটনা ঘটেছে, তখনও আমি জানি না। জানলে পরে আমি হয়তো জিজ্ঞেস করতাম, কিন্তু আমি আমার একজন বলেছিল, সেই সময় তো আমি এত নার্ভাস হয়ে গেছিলাম না, সত্যি কথা বলতে কি আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মাথা থেকে ওই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। ফলে এই যে একটা নতুন রাজনীতির একটা নতুন মোড়, যেটা আমি বলেছিলাম যে এটা আমাদের এখন বসে খেলা দেখার সময় গ্যালারিতে, সেই খেলা দেখার সময় নিজেই বলেছিলাম, কিন্তু যখন ওনার সঙ্গে দেখা হলো তখন আমি ঘাবড়ে গিয়ে এই প্রশ্নটাই করতে ভুলে গিয়েছি যে খেলাটা তো শুরু হয়ে গেছে। তা আরো অনেক কথা উনি বলেছেন যেগুলো আমি বলতে পারবো না, খুব স্বাভাবিকভাবে, কারণ এই ভিডিওটা মনিটরিং হবে, ওনাদের কাছে যাবে, ওনারা দেখবেন। নিরামিষ যেগুলো ব্যাপার আমি বলে দিলাম, কিন্তু যেগুলো আমিষ ব্যাপার সেগুলো তো আমি আপনাদের বলতে পারবো না, কারণ তাহলে আমাকে ব্যান করে দেবে, হয়তো আমার ইউটিউবটাই চলে যাবে, এটাও হতে পারে। কারণ আমি যদি তাদের কথা না মানি, কারণ আমি ভারতে বাস করি, ভারত সরকারের যদি কথা আমি না মানি তাহলে পরে আমার প্রতি কিন্তু খাড়া নেবে আসবে। সুতরাং এর বেশি আমার সঙ্গে তার কোনো নিরামিষ আলোচনা হয়নি। আর নিরামিষ আলোচনার বাইরে আমিষ আলোচনার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তবে উনি একটা বার্তা আপনাদের পাঠিয়েছেন আমার মারফত, এটা আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে উনি খুব শিগগির ফিরছেন। এবং আমি যেটা বলেছিলাম, ওনার হচ্ছে আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরবো এবং আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে আমি নতুন করে নির্বাচনে যাব। এটা কিন্তু ওনার সঙ্গে দেখা যখন হয়নি তখনই কিন্তু আমি এটা বলেছিলাম। আমার কথা এবং ওনার কথা কিন্তু 100% মিলে গিয়েছে। এবার ভবিষ্যৎ প্রমাণ করবে যে আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম কি দেখা করিনি। এবার এই নিয়ে বিতর্ক হোক, আমিও চাই বিতর্কের মধ্যে থেকে আসল সত্যটা বেরিয়ে আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।